মরণের মুখে লিখেছেন অজেয় রায়। সকাল 10টা নাগাদ ভবানী প্রেসের সামনে সাইকেল থেকে নামল দীপক। একবার ঢুঁ মেরে যায় সম্পাদকের ঘরে। ভবানী প্রেসের এক কোণে সাপ্তাহিক বঙ্গবার্তার ছোট্ট অফিস ঘর। দীপক দরজা ঠেলে মুখ বাড়াতেই সম্পাদক কুঞ্জবিহারী মাইতি যথারীতি গমগমে গলায় আহ্বান জানালেন, এসো দীপক। দীপক ঢুকল। কুঞ্জবাবুর সামনে এক ভদ্রলোক বসেছিলেন চেয়ারে। ছোটখাটো চেহারা, ফর্সা রং। মানুষটিকে দেখেছে দীপক, তবে পরিচয় নেই। কুঞ্জবিহারী বললেন দীপককে, কি কোনো ইন্টারেস্টিং নিউজ আছে? কয়েক সপ্তাহ মোটে ভালো স্টোরি যাচ্ছে না। সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। দীপক চেয়ারে বসতে বসতে মিনমিন করে, না তেমন কিছু নেই, শুধু ওই হনুমানের বিয়ে দেখা। কি রকম? নড়ে চড়ে বসেন কুঞ্জবিহারী। গত শুক্রবার মানে 3 দিন আগে নানুরের কাছে একটা বিয়ে ছিল। কি সব স্ত্রী আচার হচ্ছিল সকালে। হঠাৎ কোত্থেকে একটা গোদা হনুমান একদম ঘাড়ের কাছে পাঁচিলে বসে ঝুঁকে পড়ে দেখতে থাকে ব্যাপার। ভয় পেয়ে সব মেয়েরা মাই কনে শুদ্ধ মারে ছুট। ছেলেরা লাঠি সোটা দেখিয়ে হনুটাকে তাড়ায়, কিন্তু সে বেটা নাছোড় বান্দা। ওইসব অনুষ্ঠান যেখানেই হয় ঠিক গিয়ে উঁকি দেয়। শেষে লোকে হাল ছেড়ে দেয়, থাকুক গে, ওকে আর ডিস্টার্ব করে না। হনুমানটাও কোনো গোলমাল করে না, খুঁটিয়ে দেখে সব। বিকেলে ওকে কিছু কলা মূলো দেওয়া হয় খেতে, হাজার হোক নেমন্তন্ন বাড়ি। তাই দিয়ে তৃপ্তিসহ ভোজ সেরে হনুটা বিদায় নেয়। লোকে বলছে ও নাকি আশীর্বাদ করে গেছে, বরকনের মঙ্গল হবে। এ নিয়ে খুব গুজব ছড়াচ্ছে। কাল খবর নিতে গেছিলাম নানুরে। কুঞ্জবিহারী তার ঝাঁটার মতন গোঁফজোড়া নাচিয়ে বললেন, ইন্টারেস্টিং, একটা স্টোরি করে দাও। দেখেছ অন্য জীবদের মানুষ সম্বন্ধে কেমন কৌতূহল। সম্পাদকের সামনে বসা ভদ্রলোক বলে উঠলেন, কেন থাকবে না মশাই? মানুষের যখন অন্য জীবজন্তু নিয়ে এত মাথা ব্যথা। ওহ, কত রকম মানুষ যে হয়। এই তো কদিন আগে একজনের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোকের শখ হচ্ছে সাপ। দিন রাত সাপুড়েদের কাছে ঘুরঘুর করেন, আবার সাপ পোষেন। উদ্ভট খেয়াল। ইস, সাপ মশাই আমি 2 চোখে দেখতে পারি না। এই নিয়ে আবার কেউ রিসার্চ করে? এর চাইতে নানুরের ওই হনুমান ঢের ভালো। তিনি কোথায় থাকেন? কি নাম? কৌতূহল দীপকের প্রশ্ন। ভদ্রলোক দীপকের দিকে চেয়ে একটু ইতস্তত করতে কুঞ্জবাবু বললেন, আলাপ করিয়ে দেই। এর নাম বগলাচরণ দত্ত, আর এ হচ্ছে দীপক রায়, বঙ্গবার্তার একজন রিপোর্টার। দীপক ও বগলাচরণ পরস্পরকে নমস্কার জানায়। তারপর বগলাবাবু বলেন, সেই ভদ্রলোক থাকেন সিএনের কাছে। বীরভূমের লোক নন, বাইরের লোক। সিএনের কাছে একটা বাসা ভাড়া করে রয়েছেন বেশ কিছুদিন। সাপ আর সাপুড়েদের খোঁজে বীরভূমের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। গোটা পশ্চিমবঙ্গেই নাকি ঘুরছেন এই উদ্দেশ্যে।
নাম বললেন হরিবাবু, হরিহর নাগ। নাগ বংশীয় কিনা তাই বোধ হয় সর্পকুলের উপর এত টান। খিক করে হাসেন বগলাচরণ। কি, হরিনাগের একটা ইন্টারভিউ নেবে নাকি? সম্পাদকের মন্তব্য। তাই ভাবছি, দীপক মাথা ঝাঁকায়। বেশ, লেগে যাও। সম্পাদক উৎসাহ দিলেন। ইন্টারেস্টিং কিছু পেতেও পারো। সম্পাদকের কথাগুলো মনে রেখে দীপক বিদায় নেয়। হরিহর নাগ যে বাসায় থাকেন সেটা গ্রামের এক প্রান্তে। বহু পুরনো দোতলা পাকা বাড়ি, বাড়ির চারধারে অনেকখানি এলাকা। এখন বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলে ভরা। পুকুরটা মজে গেছে। এক সময় ধনী সরকার পরিবারের বাস ছিল বাড়িটায়। তবে এখন গোটা বাড়ি ফাঁকা পড়ে থাকে প্রায় বছরভর। পরিবারের সবাই প্রায় গ্রাম ছেড়েছে। চাষের জমিও প্রায় সমস্ত বিক্রি করে দিয়েছে। শুধু প্রাচীন গৌরবের সাক্ষীস্বরূপ জীর্ণ বাড়িটা টিকে আছে কোনো রকমে। সরকারদের একটি পরিবার এখনো আছে বটে ভিটে আগলে, কিন্তু তারা থাকে পুরনো বাড়ি থেকে খানিক তফাতে। মাটির বাড়ি বানিয়ে নিয়েছে। পুরনো বাড়িখানার যা দশা, কোন দিন না ভেঙে পড়ে ছাদ। তাছাড়া এতকাল ফাঁকা পড়ে থাকায় ভুতুড়ে বলেও কিঞ্চিৎ বদনাম রয়েছে সরকার বাড়ির। হরিবাবু সরকারদের এই পাকা বাড়ির নিচের তলায় কয়েকটা ঘর নিয়েছেন নামমাত্র ভাড়ায়। সাফসুপ করে থাকছেন। ওর ভূত বা সাপখোপের ভয় নেই। একদম একা থাকেন না অবশ্যই। কালুয়া বলে একটি লোক থাকে সঙ্গে। কালুয়া জাতে সাপুড়ে। ওর বাড়ি নাকি বীরভূমেই, লাভপুরে। হরিবাবুর সঙ্গে এসেছে। সে হরিবাবুর কাজকর্ম করে দেয়, সঙ্গে সঙ্গে ঘোরেও। সাপুড়ে বলেই কালুয়ার সাপ সম্পর্কে ভয় ডর নেই। নইলে যে সাপ পোষে তার সঙ্গে অন্য লোক কেউ থাকতো না। হরিবাবু সম্বন্ধে এসব জানল দীপক গ্রামের লোকের মুখে। বঙ্গবার্তা দপ্তরে হরিহর নাগের কথা শোনার কয়েকদিন বাদে এক দুপুরে সে হাজির হয় হরিবাবুর বাসায়। হরিবাবু তখন বাড়িতে ছিলেন না। কেউ ছিল না বাসায়। ঘর তালা বন্ধ। দীপক ফিরে যায়নি। এই অবসরে সে গ্রামে ঘুরে হরিবাবু এবং সরকার বাড়ি সম্বন্ধে কিছু খবর জোগাড় করল। তবে গায়ের লোকের হাবভাব দেখে তার একটা সন্দেহ হলো যে এই আগন্তুককে গায়ের লোক বিশেষ পছন্দ করে না। হয়তোবা হরিবাবুর উদ্ভট খেয়ালের কারণে। গ্রামের মান্যগণ্যরা বেশ একটা অবজ্ঞা ও বিরক্তির ভাবই প্রকাশ করল হরিবাবু সম্পর্কে। তবে সোজাসুজি কোনো বদনাম দিল না কেউ। হরিবাবুর চেয়ে হরিবাবুর সঙ্গী কালুয়া সম্পর্কেই মনে হলো গায়ের অপছন্দ বেশি। কারণটা ঠিক ধরতে পারে না দীপক। হরিবাবু ফিরলেন বিকেলে। বগলাচরণের মুখে যা বর্ণনা শুনেছিল তাই মিলিয়ে হরিবাবুকে আন্দাজ করে দীপক। লম্বা, রোগা, পাকানো শরীর, বয়স বছর 40, লম্বাটে মুখ, রোদে পোড়া শ্যামবর্ণ, খাড়া নাক, চাপা ঠোঁট, রগের চুলে একটু পাক ধরেছে। পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে রবারের জুতো, কাঁধে একটা চটের ব্যাগ। গ্রীষ্মের পড়ন্ত বেলায়
মেঠো পথ বেয়ে বড় বড় পা ফেলে এলেন ভদ্রলোক। তাঁর বেশ খানিকটা পিছনে আসছিল আর একজন। লোকটির কাঁধে একটা বড়সড় থলে। ভদ্রলোক সরকার বাড়ির জঙ্গুলি এলাকায় ঢোকার মুখে। দীপক এগিয়ে গিয়ে হাত জোড় করে বলল, নমস্কার, আপনি কি শ্রী হরিহর নাগ? ভদ্রলোক থমকে গিয়ে বললেন, হ্যাঁ। আপনার সঙ্গে আলাপ করতে এলাম। আপনি নাকি সাপ নিয়ে রিসার্চ করছেন? আপনি? হরিহরবাবু ভুরু কোঁচকান। আমার নাম দীপক রায়, রিপোর্টার। কোন কাগজ? সাপ্তাহিক বঙ্গবার্তা। বঙ্গবার্তা? কোথা থেকে বেরোই? বোলপুর। আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার কথা শুনলেন কোত্থেকে? শুনেছি। রহস্যময় হাসে দীপক। রিপোর্টারদের চোখ কান খোলা রাখতে হয়। হরিহরবাবু গম্ভীর মুখে বললেন, রিসার্চ গবেষণা অত বড় ব্যাপার আমি করি না। সাপ নিয়ে সামান্য কিছু স্টাডি করছি। জীবজন্তু নিয়ে আমার চিরকালই আগ্রহ। আপাতত সাপ নিয়ে পড়েছি। যদি সাবজেক্টটায় আরও সময় দিতে পারি, নতুন কিছু পাই, ইচ্ছে আছে একটা বই লিখব। শুধু সাপ নিয়ে নয়, সাপুড়েদের নিয়েও। আপাতত যা জেনেছেন তাই নিয়েই কিছু বলুন। হরিহর রুক্ষ স্বরে বললেন, মাপ করবেন, প্রেসকে এখন আমি ইন্টারভিউ দেব না। এই বিষয়ে অনেক পণ্ডিত আছেন। ভুলভাল কিছু বলে ফেললে এক্সপার্টরা আমার রক্ষা রাখবেন না। সমালোচনা করে তুলো ধুনে দেবেন। আমি শখ করে এই নিয়ে মেতেছি। এখনই সিরিয়াস ঝামেলায় জড়াতে চাই না। হরিহর সোজাসুজি ইন্টারভিউ দিতে নারাজ বুঝে দীপক কথা ঘোরায়। আপনি কলকাতায় থাকেন? না, ব্যারাকপুরে, 24 পরগনা। চাকরিতে ছুটি নিয়ে এই শখ মেটান বুঝি? চাকরি করি না, ব্যবসা করি। মাঝে মাঝে ব্যবসা থেকে ছুটি নিয়ে শখ মেটাই। আপনি কি সাপ পোষেন? ঠিক পোষ মানাবার চেষ্টা করি না, তবে কিছুদিন রাখি নিজের কাছে। কেন? তাদের ধরন ধারণ স্টাডি করি, বন্ধ ঘরে ছেড়ে দিয়ে। বিষাক্ত সাপ? আপনি সেই ঘরেই থাকেন? থাকি কখনো কখনো। ডেঞ্জারাস? যদি কামড়ে দেয়? অবশ্যই বিষ বের করা সাপ, তাই কামড়ালেও মরি না। আপনি সাপ ধরতে পারেন? না। সাপ পান কোত্থেকে? কিনি সাপুড়েদের থেকে। বিষদাঁত কামাতে পারেন? না। তাহলে? কখনো সাপুড়েরা কামিয়ে দেয়, কখনো কালুয়া কামায়। কালুয়া মানে আপনার ওই সঙ্গী? ওর খবরও পেয়েছেন দেখছি। কালুয়া যাতে সাপুড়ে, সাপ ধরতে পারে, বিষ ঝাড়তে পারে, তাই এ কাজে ওকে নিয়ে ঘুরি। কালুয়া নামে হরিহরবাবুর সঙ্গীটি খানিক তফাতে চুপচাপ দাঁড়িয়ে একটুক্ষণ লক্ষ্য করছিল দীপককে। তারপর হরিবাবু ইঙ্গিত করতেই সে ধীর পায়ে বাড়ির পেছন দিকে চলে যায়। কালুয়ার চেহারা বা ধরন ধারণ বেশ অদ্ভুত। ঘোর কালো রং, মাথায় ঝাঁকড়া বাদামি চুল, পুরুষ্টু পাকানো গোঁফ, মাঝারি লম্বা, দারুণ গাঁটটা গোট্টা, মুখ ভাবলেশীন, কঠিন, খুদে খুদে তীক্ষ্ণ চোখ, গায়ে ধুতি ও হাতাওয়ালা গেঞ্জি, খালি পা। আচ্ছা, সাপগুলো কিনে কিছুদিন রেখে অবজার্ভ করে
তারপর কি করেন? বিক্রি করে দেন? না, বিক্রি করি না, ছেড়ে দিই। হ্যাঁ, মানে? হ্যাঁ, ছেড়ে দিই, তাদের বন্দিদশা থেকে মুক্ত করে দিই, ঝোপে ঝাড়ে মাঠে ছেড়ে দিই। দীপক অবাক হয়ে তাকিয়ে থাকে। হরিহর বাবু বলেন, দেখুন, আমি একজন অ্যানিমাল লাভার। জীবজন্তুকে বন্দি করে রাখা আমি অন্যায় বলে মনে করি। তারা ভারী কষ্ট পায়। ভাবুন তো, জেলে আটকে রাখলে মানুষের কত বড় শাস্তি। যথেষ্ট আরামে রাখলেও তবু বাধ্য হয়ে আমরা চিড়িয়াখানা বানাই। আর সাপুড়েরা যে সাপগুলোকে রাখে ঝাঁপির মধ্যে সারাক্ষণ, কি কষ্ট তাদের! মোটে নড়াচড়া করতে পারে না। এটা আইন করে বন্ধ করা উচিত। কিন্তু তাহলে আবার সাপুড়েরা ভাতে মরবে। উভয়ই সমস্যা। দীপক পুলকিত হয় হরিহরবাবুর কথায়। সে নিজেও জীবজন্তু খুব ভালোবাসে। বন্দি প্রাণী দেখলে কষ্ট পায়। তাই হরিহরবাবুর ব্যথা সে বোঝে। বলে, ঠিকই বলেছেন। হরিহরবাবু উৎসাহিত হয়ে আরও বলেন, দেখুন, সাপুড়েদের ঝাঁপিতে দিনের পর দিন জড়সড় হয়ে থেকে সাপেদের আয়ু কমে যায়। বেশি দিন বাঁচে না বেচারিরা। অনেক সময় বন্দি মৃতপ্রায় সাপকে সাপুড়ে নিজেই ছেড়ে দেয়। তবে সে বড় শেষ সময়ে। আমি তার আগেই কিনে নিই খানিক তাজা সাপ। কয়েকদিন নিজের কাছে রেখে স্টাডি করে ছেড়ে দেই তাদের, যাতে তারা আরও বেশ কিছুকাল বাঁচতে পারে। দুটো উদ্দেশ্যই সফল হয়। আমার ক্ষুদ্র সামর্থ্যে যেটুকু করা যায় আর কি। সদ্য ধরা একদম তাজা সাপ কিনে ছাড়লে তা তো আরও ভালো হয়, দীপক প্রস্তাব দেয়। ভালো হয় ঠিকই, তবে সেরকম সাপের দাম খুব চড়া। সাপুড়েরা সহজে বিক্রি করতে চায় না, খেলা দেখায়, বিষ বিক্রি করে। তাই বাধ্য হয়ে একটু পুরনো সাপ কিনি। হরিহর নাগ সম্বন্ধে দীপকের শ্রদ্ধা হলো। ভদ্রলোকের বাইরের আবরণ রুক্ষ হলেও সত্যিই জীবপ্রেমী। গ্রামের লোক একে অপছন্দ করে কেন? হয়তো ভদ্রঘরের ব্যক্তির সাপ নিয়ে ঘাঁটাঘাঁটি পছন্দ নয়। আর একটা কারণ হতে পারে, হরিবাবুর সঙ্গী কালুয়া। ওর হাবভাব দীপকেরও ভালো লাগেনি। দীপক ভাবল যে হরিবাবু ইন্টারভিউ না দিলেও ওর সম্বন্ধে নিউজ ছাপলে তো আটকাতে পারেন না। সে অধিকার আছে সাংবাদিকের। অতএব হরিহরের গতিবিধি, কাজ ইত্যাদির খোঁজ আরও নিয়ে সে খবর ছাপবে বঙ্গবার্তায়। আশেপাশের গ্রামের লোক আর সাপুড়েদের থেকে শুনতে হবে হরিবাবুর সম্পর্কে। দিন সাতেকের মধ্যে দীপক হরিহর নাগের বিষয়ে বেশ কিছু খবর পেল। বিচিত্র সব খবর। নানান গ্রামের সাপুড়েরা জানালো যে হরিবাবু তাদের কাছে অনেক কিছু জানতে আসেন। সাপুড়েদের জীবনযাত্রা, সাপ নিয়ে তাদের বিশ্বাস, পালা পার্বণ, সাপেদের রকম সকম খাতায় লিখে নেন কি সব। প্রায়ই সাপ কেনেন, তবে ছোট সাপ কেনেন না, বড় বড় সাইজের সাপ কেনেন। বিষধর বা নির্বিষ যে কোনো সাপ। সাপ কেনা নিয়ে বড্ড দরাদরি করেন। কেনেন যথাসম্ভব কম দামে। ফলে পুরনো নির্জীব সাপই মেলে বেশি। শুনে খারাপ লাগলো দীপকের। হরিবাবু দীপককে যা বলেছিলেন
তার সঙ্গে মিলছে না যে কাজের ধারা। এতে হরিহরের সাপ কেনার প্রধান উদ্দেশ্যটাই যে ব্যর্থ হয়ে যাচ্ছে। ভদ্রলোকের কি অর্থের অভাব, অথবা কিপ্টে স্বভাব? হরিহর যে গ্রামে বাসা বেঁধেছেন সেখানে খোঁজ করেও বিচলিত হয় দীপক। গাঁয়ের বেশিরভাগ লোক এই আগন্তুকের ওপর মহা খাপ্পা হয়ে উঠেছে। অন্য জায়গা থেকে সাপ এনে এই গাঁয়ে ছাড়বে, এইসব বদখেয়াল চলবে না। গাঁয়ে বিষাক্ত সাপের অভাব নেই। প্রতি বছরই দু একজন কামড় খায় বিষধরের, মারাও যায় কেউ কেউ। তার উপর এই বাড়তি উপদ্রব কেন? গ্রামের লোক এই নিয়ে হরিহরকে ধমকেছে। হরিহর নাকি বুঝিয়েছেন তাদের, তিনি এই গাঁয়ে বাইরে থেকে আনা সাপ কখনো ছাড়বেন না। সেগুলি ছেড়ে দেবেন গ্রামের সীমানা থেকে অনেক দূরে। গ্রামের লোক কিন্তু বিশ্বাস করেনি তার কথায়। ওই গ্রামের লোকের আর একটা ক্ষোভ কালুয়াকে নিয়ে। বেপরোয়া ধরনের লোকটা গাঁয়ের কাউকে যেন গ্রাহ্য করে না। ইতিমধ্যে ওর সঙ্গে গাঁয়ের লোকের ছোটখাটো খিটিমিটি হয়ে গেছে। কালুয়ার গতিবিধি অতি সন্দেহজনক। রাত বিরেতে নিঃশব্দে কোথায় যায় আসে। লোকটা যে সুবিধার নয় তার প্রমাণ মিলেছে। এখানকার থানা থেকে পুলিশ এসে কালুয়ার খোঁজ খবর নিয়ে গেছে। জানা গেছে লোকটা নাকি লাভপুরে বছরখানেক আগে একটা ডাকাতির কেসে ফেঁসেছিল। বরাত জোরে প্রমাণ অভাবে সেবার ছাড়া পায়। তবে মারপিটের অভিযোগে বার কয়েক অল্পকালের জন্য জেল খেটেছে। বোলপুর থানা ওর ওপর তাই নজর রেখেছে। এমন একটি কুখ্যাত সঙ্গী জোটালেন কেন হরিবাবু? গ্রামের লোক মনিব ভৃত্য উভয়ের ওপরই সতর্ক চোখ রাখছে। বেচাল দেখলেই তাদের তাড়িয়ে দেবে। ভদ্রলোকের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয় দীপক। বেইজ্জত না হন, ওকে সাবধান করে দিলে হয়। দাসপুর গিয়েছিল দীপক এক বন্ধুর কাছে। কথায় কথায় বন্ধুটি বলল, কাল এক কাণ্ড হয়েছে। হরিহর নাগ নামে এক ভদ্রলোক এসেছেন এ তল্লাটে। নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি। কেন? হরিহর বাবু নাকি সাপ পোষেন, সাপ নিয়ে রিসার্চ করেন। হ্যাঁ শুনেছি। ওর একটা চাকর আছে কালুয়া নামে। কাল যা ঘটেছে, গাঁয়ের লোক কালুয়ার ওপর সাংঘাতিক চটে গেছে। কেন? কালুয়াটা ঘোষদের আমবাগান থেকে একটা মস্ত ঢ্যামনা সাপ ধরে নিয়ে গেছে লুকিয়ে। হ্যাঁ, ঢ্যামনা ধরল কি করে? যা ছোটে। সাপটা ব্যাং ট্যাং কিছু খেয়ে নির্জীব হয়ে পড়েছিল, নড়তে পারছিল না। সেই সুযোগে ধরেছে। আমবাগানটা গ্রামের সীমানায়। কালুয়া ওর ভিতর দিয়ে যাচ্ছিল দুপুরে, তখন ধরে। একটা বাগাল ছেলে আগেই দেখেছিল সাপটা খাবার গিলে পড়ে আছে বাগানে। ছেলেটা দূর থেকে দেখে কালুয়া ওখানে বসে কি জানি করল, তারপর চলে গেল। একটু বাদে বাগালটা গিয়ে দেখে সাপটা নেই। নির্ঘাত কালুয়ার কীর্তি, ওর মনিবকে দেবে। বন্ধুটি উত্তেজিতভাবে বলে, ঢ্যামনা সাপ চাষির উপকারী জীব, ধেড়ে ইঁদুর খায় প্রচুর। ধেড়ে ইঁদুর কত ধান খেয়ে লোকসান করে চাষির। গায়ের লোক
পারতপক্ষে ঢ্যামনা সাপ মারে না। হরিবাবুও মারবেন না। উনি সাপ এনে কিছুদিন রেখে অবজার্ভ করেন, তারপর ছেড়ে দেন। দীপক ঠান্ডা করার চেষ্টা করে। বন্ধুটি তেলে বেগুনে জ্বলে ওঠে। ওহ, এ গায়ের সাপ অন্য কোথাও ছাড়লে আমাদের লাভ। গ্রামের লোক ঠিক করেছে কালুয়া ফের এখানে এলে ওর ঠ্যাং ভেঙে দেবে। দীপকের মনে নানান প্রশ্ন ঘোরে। ব্যাপারগুলো কেমন গোলমেলে। সিএনের কাছেই জমির সাপুড়ের বাড়ি। জমিরের সঙ্গে দীপকের বহু দিনের চেনা। জমিরের ছেলের অসুখে খুব সাহায্য করেছিল দীপক। 10 বছরের মরমর ছেলেকে বোলপুর হাসপাতালে ভর্তি করতে এনে জমির তখন দিশেহারা। দীপক চটপট রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। টাকা কড়ি দিয়ে সাহায্য করে জমিরকে। ক্রমে ছেলেটি সুস্থ হয়ে ওঠে। অনেকদিন বাদে দীপককে দেখে জমির ভারী খুশি। চা খাওয়ায়। এটা সেটা কথার পর দীপক জিজ্ঞেস করে, হরিহর নাগকে চেনো? আজ্ঞে, চেনা হয়েছে। তার কাছে সাপ বিক্রি করেছ? করেছি বাবু। কি কি সাপ? সে হরেক রকম। উনি কি সাপ পোষেন? হ, তাই তো বলেন। তুমি গেছো ওর বাসায় কখনো? আজ্ঞে, গেছি। হরিবাবুর চাকর কালুয়া লোকটা কেমন? দীপক লক্ষ্য করে যে জমির থতমত খায়, মুখে ত্রস্ত ভাব। সে জবাব দেয় না সঙ্গে সঙ্গে। খানিক চুপ করে থাকে, তারপর বলে, জানি না ঠিক। দীপক বলে, ভাবছি এখন একবার হরিহর বাবুর বাসায় যাব। কেমন ভাবে সাপ রাখেন, কি কি করেন দেখব। যাবে নাকি সঙ্গে? জমির কাঁচুমাচু ভাবে বলে, আজ একটু কাজ আছে। তারপর সে ইতস্তত করে বলে, ও সব জিনিস দেখার দরকার কি? মা মনসার বাহন, ওদের মতিগতি বোঝা দায়। বড় মেজাজি জীব, শেষে বিপদ আপদ। বলতে বলতে সে হঠাৎ থেমে যায়। দূর, বিপদ আবার কি? যাক, চলি এখন। দীপক রওনা দেয়।